This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আর শুরুতেই আপনাদেরকে 2025-এর অনেক অনেক শুভেচ্ছা জানাই। তারপর বলি যে আজকের আজকের বিষয় নরেন্দ্র মোদী, আপনি এবার ক্ষমা চান। আজ বছরের প্রথম দিন, 1 জানুয়ারি, প্রথম দিনেই প্রধানমন্ত্রী সম্পর্কে এইরকম একটি বিষয় বেছে নেওয়ার কারণ একটাই, সেটা আপনারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যম থেকে জেনেওছেন যে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, তিনি বছরের শেষে 2024-এর শেষ দিন অর্থাৎ গতকাল 31 ডিসেম্বর সাংবাদিক বৈঠক করে মণিপুরে যে জাতি দাঙ্গা চলমান, সেই জাতি দাঙ্গা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেছেন যে প্রায় 200-র বেশি মানুষ নিহত হয়েছেন। আমরা সবাই জানি যে 2023-এর 3রা মে থেকে জাতি দাঙ্গায় মণিপুর উত্তপ্ত, এবং বারে বারে এই প্রসঙ্গ এসছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কার্যত নীরবতা পালন করছেন মণিপুরের দাঙ্গা নিয়ে। দু চারটি কথা বলেছেন, কিন্তু বিরোধীরা বারে বারে যখন তার উদ্দেশ্যে বলছেন যে আপনি একবার মণিপুরে যান, মণিপুরের মানুষের সঙ্গে দেখা করুন, কথা বলুন, সেই ব্যাপারে কিন্তু প্রধানমন্ত্রী একেবারেই নিশ্চুপ। বিরোধীরা কথা বারে বারেই তুলছেন যে প্রধানমন্ত্রী ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামানোর বিষয়ে তার উৎসাহের কথা ব্যক্ত করছেন, তিনি প্যালেস্টাইন ইসরায়েলের সংঘাত নিয়ে কথা বলছেন এবং পৃথিবীর নানান প্রান্তে অশান্তির ঘটনা নিয়ে তিনি বলছেন। গান্ধীর দেশের একজন প্রধানমন্ত্রী, তিনি বিশ্ব শান্তির জন্য কাজ করবেন, এ নিয়ে কোনো প্রশ্ন থাকার অবকাশই নেই। কিন্তু দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী তার ঘরের অর্থাৎ দেশের অভ্যন্তরে যে অশান্তি, একটি পার্বত্য রাজ্য যেভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে যাওয়ার জোগাড় হলো, সেই ব্যাপারে কিন্তু প্রধানমন্ত্রীর মধ্যে আমরা সেইভাবে কোনো অনুতাপ দেখিনি। এটা এখন শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ নয়, এটা কিন্তু দেশের একটা বড় অংশের মানুষের অভিযোগ যে এই প্রধানমন্ত্রীর মধ্যে আমরা অনুতাপ, অনুশোচনা, সমবেদনা, এই বিষয়গুলো যেন খানিকটা তার মধ্যে কম আছে, এইরকম একটি ধারণা তার সম্পর্কে তৈরি হয়ে গিয়েছে। আমি জানি না প্রধানমন্ত্রী নিজে এই ব্যাপারে কতটা সচেতন, বা প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নিয়ে যারা কাজকর্ম করেন, ভাবমূর্তি রক্ষা নিয়ে যারা কাজকর্ম করেন, তারা এই ব্যাপারে কতটা সচেতন, কতটা উদ্বিগ্ন, এই বিষয়ে আমার কাছে কোনো স্পষ্ট ধারণা নেই। কিন্তু প্রধানমন্ত্রীর দলের মুখ্যমন্ত্রী অর্থাৎ বিজেপির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বছরের শেষ দিনে 31 ডিসেম্বর যে ভাষায় সাংবাদিক বৈঠকে তার অনুতাপের কথা বলেছেন যে এতগুলি মানুষ আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন মারা গিয়েছেন। আমরা জানি যে প্রায় 50,000-এর বেশি পরিবার এখনো পর্যন্ত তারা কিন্তু নিজেদের বাড়ি ঘরে বসবাস করতে পারছেন না। প্রচুর মানুষ সেখানে সরকারি বেসরকারি আশ্রয়স্থলে আছেন, এবং আমরা জানি যে জাতি দাঙ্গা কিভাবে একটা সাম্প্রদায়িক বিভাজনও তৈরি করেছে। এই সব কিছু আমরা জানি, কিন্তু যেটা দেখা যাচ্ছিল না সেটি হচ্ছে যে সরকারের তরফে অর্থাৎ রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, এই সরকারের তরফে সেই অর্থে কোনো রাজধর্ম পালনের কোনো দৃষ্টান্তই আমরা দেখতে পাচ্ছিলাম না। বরং এন বীরেন সিং মণিপুরের মুখ্যমন্ত্রী, তিনি বিবদমান দুটি গোষ্ঠীর মধ্যে একটি গোষ্ঠী অর্থাৎ কুকি জনজাতির বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করেছেন। আমি জানি না যে এরপর কুকি জনজাতিরা তার সম্পর্কে কি দৃষ্টিভঙ্গি নেবে, যেভাবে তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন, ফলে এই কাজটি তিনি ভালোই করেছেন। স্বভাবতই বিরোধীরা প্রশ্ন তুলেছে, বিরোধীরা দাবি তুলেছে, সাধারণ মানুষও কিন্তু এটা মনে করেন যে এবার অন্তত প্রধানমন্ত্রীর উচিত মণিপুরের মানুষের সামনে গিয়ে দাঁড়ানো, তাদের অন্তত সমবেদনা দেওয়া, এই বিষয়টা তার অন্তত উচিত, কারণ তিনি দেশের প্রধানমন্ত্রী। কিন্তু এখনো পর্যন্ত নরেন্দ্র মোদীর তরফে দুঃখ প্রকাশ, ক্ষমা প্রার্থনা, এই বিষয়গুলো আমরা দেখিনি। এবং এই যে না দেখা, এই বিষয়টা নরেন্দ্র মোদীকে নিয়ে আরো বেশি চর্চার বিষয় হয়েছে সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন সিং আবার রাজনীতিতে এমন ব্যক্তি ছিলেন যিনি তার 10 বছরের প্রধানমন্ত্রীত্বে বারে বারে বিভিন্ন ঘটনাতে তিনি কিন্তু ক্ষমা চেয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, এবং পীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর একটা বিরল
দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন। যেমন পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার বিরুদ্ধে নন্দীগ্রাম সিঙ্গুরে নিপীড়নের অভিযোগ ছিল তার সময় প্রশাসনের বিরুদ্ধে, কিন্তু আবার উল্টো দিকে বুদ্ধদেব ভট্টাচার্য যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সেটি কিন্তু হচ্ছে যে নিজের ভুল স্বীকার করে নেওয়া, ক্ষমা চাওয়া, দুঃখ প্রকাশ করা এবং পীড়িতের পাশে গিয়ে পিঠে হাত বোলানো। এই কাজটিও কিন্তু একজন শাসকের দিক থেকে অত্যন্ত প্রশংসনীয়। সদ্যই প্রয়াত হয়েছেন মনমোহন সিং, তার কাছ থেকে অন্তত আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক বিষয়ে শেখার আছে। সেটা সরকারের ভালো মন্দের বিষয়, সরকার পরিচালনা, দেশের অর্থনীতি। আজকে আমাদের বিষয় সেটা নয়, আমরা অন্য কোনো অবকাশে সেই বিষয়ে হয়তো একটু বিশদে আলোচনা করতে পারি। কিন্তু ব্যক্তি মনমোহন সিং যে দৃষ্টান্তগুলি স্থাপন করে গিয়েছেন সেগুলি কিন্তু আজকে খুব প্রাসঙ্গিক। যেমন ধরা যাক, আমরা সকলেই জানি যে 1984 সালে ইন্দিরা গান্ধীর আততায়ীর হাতে নিহত হওয়ার পর দিল্লি, উত্তর ভারত, এমনকি পশ্চিমবঙ্গে কলকাতা, আরো কয়েকটি শহরে দাঙ্গা যে হয়েছিল, সেই দাঙ্গায় মূলত মারা গিয়েছিলেন শিখ সম্প্রদায়ের মানুষ। অর্থাৎ যেহেতু ইন্দিরা গান্ধীর হত্যাকারী দুই দেহরক্ষী ছিলেন শিখ, স্বভাবতই শিখ সম্প্রদায়ের মানুষকে টার্গেট করা হয়েছিল। কয়েকশো শিখ সম্প্রদায়ের মানুষ নিহত হয়েছিলেন, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এই মণিপুরের মতনই তাদেরকেও ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে হয়েছিল। আমার বেশ মনে আছে যে সেই সময় দিল্লিতে গিয়েও আমি দেখেছিলাম যে শিখ সম্প্রদায়ের মানুষকে কিভাবে বাঁচার লড়াই করতে হচ্ছে। তারা কেউ পাগড়ি পরতে ভয় পাচ্ছেন, দাড়ি রাখতে ভয় পাচ্ছেন, যে শিখ বলে তাকে হত্যা করা হতে পারে, হেনস্থা করা হতে পারে। এই যে ঘটনা, এই ঘটনার জন্য কংগ্রেসের নেতৃত্ব, বিশেষ করে সেই সময়কার প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, তিনি তো ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি বরং বলেছিলেন যে বড় গাছ উপড়ে গেলে একটা মৃদু ভূমিকম্প তো হয়। অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন যে ইন্দিরার মৃত্যু, ইন্দিরার মতন একজন নেত্রীকে এইভাবে মরতে হলে পরে তার প্রতিক্রিয়া খুব একটা ভালো হবে না। এইভাবে তিনি দাঙ্গাকে একটা অনুমোদন দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু অনেক বছর পরে 2004-এ এসে মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী হলেন, তখন তিনি কিন্তু এই শিখ দাঙ্গার জন্য দলের তরফে, সরকারের তরফে, অর্থাৎ ভারত সরকারের তরফে তিনি ক্ষমা চেয়েছিলেন। কেউ বলতেই পারেন মনমোহন সিং সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের মানুষ ছিলেন, তাই শিখ দাঙ্গা নিয়ে তিনি 84 দাঙ্গা নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন। আমি সাংবাদিক হিসেবে মনমোহন সিংকে যেভাবে দেখেছি, আমার একটা সৌভাগ্য হয়েছিল তার সঙ্গে জাপান এবং চীন সফর করার। সেখানেও সংক্ষিপ্ত অবকাশে তাকে যেটুকু যেভাবে দেখেছি, তাতে আমার কিন্তু মনে হয়েছে যে মনমোহন সিং একজন গোড়া হিন্দু পরিবারের মানুষ হলেও শিখ দাঙ্গার জন্য তিনি ক্ষমা চাইতেন। তার কারণ মানুষটির মধ্যে এই গুণটি ছিল যে পীড়িতের পাশে গিয়ে দাঁড়ানো। আমি আরো অনেক ঘটনা বলতে পারি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2012-তে যখন নির্ভয়া কাণ্ড হলো, নির্ভয়ার ঘটনাটা তো সবাই আমরা জানি যে ওই যে তরুণীকে ধর্ষণ খুনের ঘটনাতে গোটা ভারত উত্তাল হয়ে উঠেছিল। তার চিকিৎসার জন্য শেষ পর্যন্ত তাকে বিমানে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল যাতে তাকে বাঁচানো যায়। অর্থাৎ ভারত সরকারের তরফে সেই তরুণীর প্রাণ রক্ষার জন্য কিন্তু একেবারে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তার ফলেও সেই উদ্যোগ যখন ব্যর্থ হলো, মাঝরাতে নির্ভয়ার দেহ দিল্লি বিমানবন্দরে ফিরে আনা হয়েছিল সিঙ্গাপুর থেকে। সেই মাঝরাতে কিন্তু বিমানবন্দরে উপস্থিত যারা ছিলেন তাদের অন্যতম হচ্ছেন মনমোহন সিং, যিনি তখন ভারতের প্রধানমন্ত্রী। অর্থাৎ এই যে ঘটনা, যে ঘটনায় গোটা দেশবাসী উদ্বেগ প্রকাশ করছে, ক্ষোভ প্রকাশ করছে, প্রধানমন্ত্রী কিন্তু তাদের অংশীদার হলেন ওই রাতে ওইখানে গিয়ে উপস্থিত হয়ে। এবং আপনাদের সকলেরই মনে থাকবে যে ওই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি ভোরা কমিশন গঠন করেছিলেন, যে যৌন নিপীড়নের ঘটনাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য আইন কিভাবে শোধরানো দরকার, এই পদক্ষেপে তিনি করেছিলেন। আমি তো শিখ দাঙ্গার কথা বললাম, আপনাদের নিশ্চয়ই আরো অনেক ঘটনার কথা মনে পড়বে। যেমন মহারাষ্ট্রের বিদর্ভ এলাকায় কৃষকদের আত্মহত্যা, এটা 10-12 বছর আগে একটা বড় সমস্যা ছিল। 10-15 বছর আগে প্রচুর পরিবার মানে কৃষক সেখানে আত্মহত্যা করছিলেন, ঋণগ্রস্ত কৃষক। কারণ সেখানে কৃষির অর্থাৎ চাষের এত দাম খরচ বেড়ে গিয়েছিল যে তারা যে ঋণ নিতেন সেই ঋণ পরিশোধ করতে না পেরে সামাজিক চাপ এবং পারিবারিক অশান্তি এই সব থেকে বহু কৃষক আত্মহত্যা করতেন। এবং সেটা কিন্তু সংখ্যায় 1-2 নয়, শয়ে শয়ে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী 2008 সালে
তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি কিন্তু বিদর্ভের এই কৃষকদের পরিবারের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। মারা গিয়েছেন যে কৃষকেরা, তাদের পরিবারের, অর্থাৎ যে গ্রামে সবচেয়ে বেশি কৃষক মারা গিয়েছেন, তিনি একেবারে সেই গ্রামে পৌঁছে গিয়েছিলেন, সেই পরিবারগুলির কথা দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি শুনেছিলেন। এটা কিন্তু রাজধর্মের আরো একটা দৃষ্টান্ত যে মনমোহন সিং এইভাবে গোটা জিনিসটি দেখতেন। এবং শুধু তাই নয়, তিনি দিল্লি ফিরে এসে তিনি কৃষি ঋণ মকুবের মতো একটা বড় সিদ্ধান্ত করেছিলেন, যার ফলে প্রায় 60-70 হাজার কোটি টাকা কৃষকদের ঘাড়ে যে ঋণ চেপেছিল সেইটা তিনি মকুব করে দিয়েছিলেন। এইভাবে তিনি কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন। আজকে এই মুহূর্তে যখন আমরা এই ভিডিও করছি, তখন পাঞ্জাবে একজন কৃষক অনশন করছেন। আমরা তো জানি যে গত 3 বছর ধরে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকেরা কিভাবে ফসলের ন্যায্য দাম চেয়ে লড়াই করছেন। কনকনে ঠান্ডা আবার গনগনে গরমের মধ্যেও তারা রাজপথ দখল করে আন্দোলন করছেন তাদের দাবি আদায়ের জন্য। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে করোনা কালে কিভাবে নরেন্দ্র মোদীর সরকার সংসদকে এড়িয়ে 3টি বিতর্কিত কৃষি আইন ভারতবর্ষে চালু করেছিল। যখন এই কৃষকরা সংঘবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলল, তখন আচমকাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূরদর্শনের পর্দার সামনে হাজির হয়ে বলেছিলেন যে আমি এই আইন 3টি প্রত্যাহার করে নিচ্ছি। প্রত্যাহারের কারণ হিসেবে তিনি বলেছিলেন যে আইনগুলি অত্যন্ত ভালো, কিন্তু আমরা এই আইনের উপযোগিতা কৃষকদের বোঝাতে পারলাম না। অর্থাৎ নরেন্দ্র মোদী বোঝাতে চেয়েছিলেন যে কৃষকদের ভালোটা তিনি বা তার সরকার ভালো বোঝে, কৃষকরা ততটা ভালো বোঝেন না। শুধু তাই নয়, ততদিনে কিন্তু কয়েকশো কৃষক যারা এই ঝড় জল বৃষ্টির মধ্যে অনাহারে এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যে যারা মারা গিয়েছেন, অনেকে পুলিশের লাঠির আঘাতে মারা গিয়েছেন, টিয়ার গ্যাসে অসুস্থ হয়ে মারা গিয়েছেন, তাদের কারোর প্রতি কিন্তু প্রধানমন্ত্রী একবারের জন্য কোনো সমবেদনা শোক প্রকাশ করেননি। তিনি শুধু 3টি আইন প্রত্যাহারের কথা বলেছিলেন। আপনাদের মনে থাকবে যে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে গোটা দেশ যখন তোলপাড়, এবং এইভাবেই দিল্লির শাহিনবাগ, কলকাতার পার্ক সার্কাসে হাজার হাজার মানুষ যখন এই আইন বাতিলের দাবিতে পথে নেমেছেন, রাত জাগছেন, দিন রাত এক করে তারা লড়াই করছেন, তখনও কিন্তু ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে এরকম কোনো অনুশোচনা দেখা যায়নি। তিনি 1-2বার অনুরোধ করেছিলেন যে আন্দোলন তুলে নেওয়ার, কিন্তু আন্দোলনকারীরা যে প্রতিকূল পরিবেশের মধ্যে আছেন তার জন্য প্রধানমন্ত্রী কিন্তু কখনো সমবেদনা জানাননি। এমনকি তিনি খানিকটা উস্কানিমূলক মন্তব্য করেছিলেন, কাপড়া সে পাতা চল যাতা হ্যায় वो लोग कौन है। অর্থাৎ উনি বলতে চেয়েছিলেন পোশাক দেখে বোঝা যায় যে কারা প্রতিবাদ করছে। এইভাবে তিনি বিভাজনকে উস্কে দিয়েছেন। দিল্লির দাঙ্গাতেও আমরা প্রধানমন্ত্রীর মুখ থেকে কোনো দুঃখ প্রকাশ, ক্ষমা প্রার্থনা দেখিনি। দিল্লির দাঙ্গার জন্য নিশ্চয়ই প্রধানমন্ত্রী দায়ী ছিলেন না, কিন্তু প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী। তার শাসনাধীনে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে নৈতিক দায় চাপে তার জন্যে সেই ঘটনার দায় নেওয়া, তার জন্য দুঃখ প্রকাশ করা এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করা। মণিপুরের দাঙ্গার ক্ষেত্রে, মণিপুরের যে জাতি দাঙ্গা চলছে তার পেছনে এন বীরেন সিং এর কোনো ভূমিকা এখনো সামনে আসেনি, কিন্তু বিলম্বে বোধোদয় হয়েছে এন বীরেন সিং শেষ পর্যন্ত ক্ষমাও চাইলেন, শুধুমাত্র দুঃখ প্রকাশ করলেন না। কিন্তু 2002-এর গুজরাট দাঙ্গা, যে দাঙ্গা গোটা বিশ্বে ভারতের মান মর্যাদা ধূলিসাৎ করে দিয়েছিল, সেই দাঙ্গার সময় গুজরাটের মুখ্যমন্ত্রী কে ছিলেন? তার নাম নরেন্দ্র দামোদর মোদী। তিনি কিন্তু সেই ঘটনার জন্য ভারতের সুপ্রিম কোর্ট তাকে নির্দোষ ঘোষণা করেছে। আইনের চোখে, আদালতের চোখে তিনি নির্দোষ, কিন্তু কয়েকশো মানুষের মৃত্যুর দায় কে নেবে? মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সেই দায় কিন্তু নেননি। 2013-তে তাকে যখন 2014 লোকসভা ভোটের আগে তার দল বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করলো, তখন তিনি একটি সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে বলেছিলেন যে কোনো মৃত্যুই তো খারাপ লাগে, রাস্তায় দুর্ঘটনায় একটা কুকুর মারা গেলেও খারাপ লাগে। আরেকটি সংবাদ সংস্থাকে বলেছিলেন একটা পিঁপড়ের মৃত্যুও বেদনাদায়ক। সেই সঙ্গে অবশ্য যোগ করেছিলেন, তাই বলে আমি দাঙ্গায় নিহতদের মৃত্যুকে পিঁপড়ের মৃত্যুর সঙ্গে তুলনা করছি না। কিন্তু তুলনা করুন চাই না করুন, মোদির এই বক্তব্য থেকে বোঝা গিয়েছিল যে দাঙ্গার যে নৃশংসতা, দাঙ্গায় যে মানুষ যেভাবে বিভক্ত হলো, দাঙ্গায় যেভাবে মানুষ অকালে প্রাণ দিল, এ নিয়ে নরেন্দ্র মোদী অন্তত দৃশ্যত বা তার কথায় কখনো সেই অর্থে কোনো অনুশোচনা দেখা গেল না।
স্বভাবতই বছরের প্রথম দিনের আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হচ্ছে এই জন্যে যে তারই দলের মুখ্যমন্ত্রী বিগত বছরের শেষ দিনে যে কথাটি বলেছেন যে জাতি দাঙ্গায় যে ক্ষয়ক্ষতি, যে মৃত্যু, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। গুজরাটের যে মানুষেরা গুজরাট দাঙ্গায় এইরকম পরিস্থিতির বলি হয়েছেন, দুই সম্প্রদায়েরই, হিন্দু মুসলিম নির্বিশেষে, যারাই নিহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি, যারা আহত হয়েছেন তাদের প্রতি একটা কিন্তু দায় থাকেই। নৈতিক দায় কখনো আইন আদালতের নিচে হয় না, সবসময় ঊর্ধ্বে হয়। ভারতের সুপ্রিম কোর্ট গুজরাট দাঙ্গা নিয়ে নরেন্দ্র মোদীকে 100% নির্দোষ বলেছে। এই নিয়ে আমরাও কোনো বিতর্ক তৈরি করতে চাই না, কিন্তু নৈতিক দায় ভারতের প্রধানমন্ত্রী আজকে, তিনি ছিলেন তখন গুজরাটের মুখ্যমন্ত্রী, ফলে নৈতিক দায় তিনি স্বীকার করবেন কিনা এ প্রশ্ন কিন্তু রয়েই গিয়েছে। তাই আবার শেষ করি গোড়ার কথা দিয়ে, নরেন্দ্র মোদী আপনি দয়া করে এবার ক্ষমা চান। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।